আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ রূপু বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের এসএসসি লাস্ট শর্ট রিভিশন পর্বের তৃতীয় পর্বে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। চলো আমাদের যে তৃতীয় পর্বে আলোচনা সেটা শুরু করি। এবং আমাদের তৃতীয় পর্বে আলোচনার যে প্রথম যে চ্যাপ্টার সেটা হচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক নির্দেশকসমূহ, বাংলাদেশের অর্থনীতির প্রকৃতি। তো শুরুতে আমরা এই চ্যাপ্টারের উপর কিছু থিওরিটিক্যাল আলোচনা করব এবং তার পরবর্তীতে আমরা কিছু সিকিউ এবং এমসিকিউ সলভ করব। দেখি যে জাতীয় আয় কি? দেশে উৎপাদিত দ্রব্য সামগ্রী এবং সেবার যে আর্থিক মূল্য সমষ্টি এটাকে কিন্তু মূলত জাতীয় আয় বলা হয়। তারপর যদি বলি যে অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য, আমরা জানি প্রতিটা দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে দেশের সকল জনগণের সার্বিক কল্যাণ নিশ্চিত করা একটি দেশের অর্থনৈতিক মূল লক্ষ্য হয়ে থাকে। তারপরে ভোগ কাকে বলে? আমরা জানি অভাব পূরণের জন্য কোনো দ্রব্যের যে উপযোগের ব্যবহার করার প্রক্রিয়া বা উপযোগিতা ব্যবহারের প্রক্রিয়া সেটাকে বলা হচ্ছে মূলত ভোগ। তারপরে উপযোগ কাকে বলে? আমরা জানি কোনো দ্রব্যের যে অভাব পূরণের ক্ষমতা রয়েছে সেটাকে কিন্তু উপযোগ বলা হয়। তারপর যদি বলি অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে? অর্থনৈতিক প্রবৃদ্ধিটা আসলে মূলত হচ্ছে প্রকৃত যে জাতীয় আয় সেটার সাথে মাথাপিছু আয়ের যে বৃদ্ধি সেটাকে মূলত হচ্ছে অর্থনৈতিক প্রবৃদ্ধি বলা হয়। কর কাকে বলে? আমরা জানি জনগণ যে সরকারকে বাধ্যতামূলকভাবে যে অর্থ প্রদান করে, অর্থাৎ এভাবেও বলতে পারি যে সরকার জনগণের কাছ থেকে বাধ্যতামূলকভাবে যে অর্থ আদায় করে সেটা হচ্ছে মূলত কর। তারপরে যদি বলি যে অর্থনৈতিক অবকাঠামো কাকে বলে? সাধারণত অর্থনীতিকে সচল রাখার জন্য যে প্রয়োজনীয় পরিষেবা বা সুবিধা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোকে মূলত হচ্ছে আমাদের অর্থনৈতিক অবকাঠামো বলা হয়। তারপরে কর বহির্ভূত রাজস্ব কাকে বলে? আমরা জানি কর ব্যতীত যেগুলো সরকার আদায় করে থাকে, যেমন অনেক সময় হয় জরিমানা বা সরকার বিভিন্ন লভ্যাংশ পেয়ে থাকে, এইগুলো হচ্ছে মূলত কর বহির্ভূত রাজস্ব। তারপর যদি বলি প্রবৃদ্ধি কাকে বলে? আমরা একটু আগে আলোচনা করলাম যে অর্থনৈতিক প্রবৃদ্ধি। এই ক্ষেত্রে যদি কোনো দেশের জাতীয় আয়ের চেয়ে মাথাপিছু আয়ের পরিমাণ বৃদ্ধি পায় সেক্ষেত্রে কিন্তু আমরা সেটাকে প্রবৃদ্ধি বলতে পারি। বাণিজ্য শুল্ক কাকে বলে? সাধারণত দেশের আমদানি ও রপ্তানিকৃত যে দ্রব্যগুলো রয়েছে সেগুলোর উপরে যে কর আদায় করা হয় সেটাকেই মূলত হচ্ছে আমাদের সেই বাণিজ্য শুল্ক বলা হয়। অর্থাৎ আমদানি ও রপ্তানিকৃত দ্রব্যের উপর যে কর আরোপ করা হয় সেটা হচ্ছে মূলত আমাদের কি? বাণিজ্য শুল্ক। তারপরে যদি আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখি যে কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক কি? অর্থাৎ কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক জিডিপি, জিএনপি, মোট মুনাফা নাকি মাথাপিছু আয়? আমরা জানি কোন দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক হচ্ছে মাথাপিছু আয়। তারপরে যদি বলি কৃষিক্ষেত্রে উন্নয়নের একটা বড় বাধা কোনটি? এক্ষেত্রে আমরা চারটা অপশন আছে যে প্রাকৃতিক দুর্যোগ, অবকাঠামোগত দুর্বলতা, অর্থনৈতিক অনগ্রসরতা এবং অনুপ্রবেশ শাসক। আমরা জানি কৃষিক্ষেত্রের একটা বড় বাধা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ, কারণ এই প্রাকৃতিক দুর্যোগের অভাবে অনেক সময় দেখা যায় যে অনেকটা ভালো ফসল হইলো যে প্রাকৃতিক দুর্যোগ বিভিন্ন সময় বন্যা বা খরার কারণে পুরো ফসলটাই নষ্ট হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু আমাদের যে কৃষক সমাজ তারা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। অনেক সময় দেখা যায় যে তাদের যে সারা বছরের পরিশ্রম এবং তাদের এর পিছনে যে আর্থিক ব্যয় পুরোটাই বিফলে যায় এবং এই কারণে কিন্তু কৃষি ব্যবস্থা অনেক সময় দেখা যায় যে সারা বছরে যে আমাদের উৎপাদনের পরিমাণ অনেকটাই কমে যায়। এর জন্য আমাদেরকে অনেক সময় আমাদের যে ভোগদ্রব্য রয়েছে বা আমাদের যে পণ্য রয়েছে অনেক কিছুই আমাদেরকে আমদানি করে আনতে হয় এবং কৃষক সমাজ চরম একটা ক্ষতির সম্মুখীন হয়। তারপরে ভারী শিল্পের অন্তর্ভুক্ত কোনটি? লোহা ও ইস্পাত, বিদ্যুৎ ও সার, পোশাক ও ইস্পাত, লোহা ও পাট। আমরা জানি ভারী শিল্প হচ্ছে মূলত সেই শিল্পগুলো যেগুলো হচ্ছে আমাদের যে বিভিন্ন ভারী জাতীয় যে দ্রব্যগুলো আছে সেইগুলো তারা নির্মাণ করে বা উৎপাদন করে থাকে। এক্ষেত্রে আমরা লোহা এবং ইস্পাতকে আমাদের সেই ভারী শিল্পের অন্তর্ভুক্ত বলতে পারি। অর্থাৎ এই শিল্প স্থাপনের জন্য যে কোনো প্রতিষ্ঠানকে একটা বিশাল পরিমাণ অ্যামাউন্ট বা বিশাল পরিমাণ একটা মূলধনের প্রয়োজন হয়। এই ক্ষেত্রে যে প্রতিষ্ঠানগুলো অনেক বেশি মূলধনের প্রতিষ্ঠিত সেইগুলোকে মূলত হচ্ছে এই ভারী প্রতিষ্ঠান বা ভারী শিল্পের প্রতিষ্ঠান বলা হয়ে থাকে। উন্নত দেশের জনসংখ্যা বৃদ্ধির হার বেশি কেন? শিক্ষিতের হার কম, জনসংখ্যা বেশি, যথাযথ নিয়ন্ত্রণ আপনাকে জীবনযাত্রা নিম্নমান। এই জায়গায় যে চারটা অপশন আছে সেই জায়গাতে আমরা যদি দেখি আমাদের সঠিক উত্তরটি হচ্ছে যথাযথ নিয়ন্ত্রণের অভাব। কারণ হচ্ছে কোনো দেশের যে উন্নত যে দেশগুলো সেই জায়গায় তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে পারে না বা তাদের যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি সেগুলো সম্পর্কে দেশের জনগণ ভালোভাবে অবগত নয় বা তারা এই জিনিসটাকে এখনও গ্রহণ করতে পারেনি। এই জন্যই কিন্তু মূলত এই অনুন্নত দেশগুলোতে জনসংখ্যার বৃদ্ধির হারটা অনেক বেশি। পাশাপাশি আমরা এক জায়গায় একটা উদাহরণ দেওয়া হয়েছে যে এ নামক দেশের জনসংখ্যা বৃদ্ধির হার হচ্ছে 1% এবং প্রবৃদ্ধির হার হচ্ছে 8%। উক্ত দেশের অর্থনৈতিক অবস্থাটা ধরন কেমন হবে? তো আমরা দেখতে পাচ্ছি যে 1% হচ্ছে তার জনসংখ্যা বৃদ্ধির হার এবং 8% হচ্ছে তার প্রবৃদ্ধির হার। সুতরাং আমরা বলতে পারি এই দেশটা হচ্ছে উন্নত দেশ। সাধারণত যে দেশের জনসংখ্যা বৃদ্ধির হার অপেক্ষা তাদের প্রবৃদ্ধির হার অথবা জাতীয় আয় বেশি হবে সেই দেশটাকে কিন্তু আমরা উন্নত দেশ বলতে পারবো। উন্নত দেশ হওয়ার জন্য যেমনভাবে জাতীয় আয়টা বেশি হতে হবে পাশাপাশি সেটা কিন্তু স্থিতিশীল থাকতে হবে। মনে করো 1-2 বার হলেই যে সেটাকে উন্নত দেশ বলা যাবে এরকম। উন্নত দেশ হওয়ার জন্য এটা স্থিতিশীল অবস্থাতে থাকতে হবে এবং কী হতে হবে? প্রবৃদ্ধির হারটা জনসংখ্যা বৃদ্ধির হারের অবস্থায় বা মোট যে ব্যয় আছে তার তুলনায় বেশি হতে হবে। তারপর আমরা যদি কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখি যে সেবা কি? আমরা জানি সেবা হচ্ছে মানুষের অভাব ও পূরণ করে এমন কার্যাবলী, সেগুলোকে হচ্ছে সেবা বলা হয়।
মানুষের অভাব পূরণ করে এমন কার্যাবলীকে সাধারণত সেবা বলা হয়। তারপরে প্রবৃদ্ধির হার কি আমরা একটু আগে আলোচনা করলাম যে প্রবৃদ্ধির হচ্ছে জাতীয় আয়ের বার্ষিক যে বৃদ্ধির হার সেটাকে মূলত হচ্ছে প্রবৃদ্ধির হার বলে। অর্থাৎ আমাদের যে জনসংখ্যা বৃদ্ধির হার সেই তুলনায় যদি আমাদের মাথাপিছু আয়টা বেশি বা অথবা আমাদের যে জাতীয় আয় সেই তুলনায় যদি আমাদের মাথাপিছু আয়টা জাতীয় আয়কে বা জাতীয় উৎপাদনকে জনসংখ্যা দিয়ে ভাগ দেওয়ার পরিবর্তে আমরা যদি এক বছরের তুলনায় অন্য বছর আমাদের সেই মাথাপিছু আয়টা বেশি বৃদ্ধি পেয়েছে বা বেড়েছে, সেই ক্ষেত্রে আমরা এটাকে বলতে পারি প্রবৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি একই জিনিস প্রায়। তারপরে মাথাপিছু আয় কি, এটা মাথাপিছু হচ্ছে আমার একটা দেশের বা যে কোনো দেশের জনগণের যে গড়ের আয় বা প্রতিটা মানুষের যে কতটুকু আয়, এই মাথাপিছু আয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা যে পদ্ধতিটা ব্যবহার সেক্ষেত্রে হচ্ছে একটা দেশের জনসংখ্যা এবং অর্থাৎ একটি দেশের যে আয়, জাতীয় আয় বা জাতীয় উৎপাদন সেটাকে জনসংখ্যার দ্বারা ভাগ করলে সাধারণত মাথাপিছু আয় পাওয়া যায়। অর্থাৎ মাথাপিছু আমরা কীভাবে নির্ণয় করতে পারি, কোনো দেশের জাতীয় আয়কে সেই দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করলেই কিন্তু আমরা হচ্ছে কি পাবো, একটি দেশের মাথাপিছু আয় পাবো। তারপর অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য, আমরা জানি অর্থনৈতিক উন্নয়নের মূল লক্ষ্য হচ্ছে জনকল্যাণ সাধন করা। পাশাপাশি আমাদের জায়গাতে একটা এটা এমসিকিউ মূলত প্রশ্ন, এই ধরনের প্রশ্ন হয়তো এমসিকিউতে আসতে দেখা যায় বা তোমাদের জ্ঞানমূলক প্রশ্নে কোন নাম্বারে আসতে পারে, সেটা হচ্ছে 2011 সালে আদম শ্রেণী অনুযায়ী বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে কতজন লোক বাস করে, এটা হচ্ছে 1015 জন। কিন্তু বর্তমানে যে আদম শ্রেণী 22 সাল সেটাতে কিন্তু এই সংখ্যাটা বেড়েছে 1100 প্লাস। 2011 সালের আদম শ্রেণী অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত ছিল, এটাও কিন্তু আমাদের মানে আগের যে জনসংখ্যা সেটা সেই অনুযায়ী হচ্ছে 1.22%। তারপরে অনুধাবনমূলক প্রশ্নে যদি আমরা আসি যে সুশাসনের অভাবে দেশের শিল্প ও সেবা খাতের অগ্রগতি কেন অন্তর হিসেবে কাজ করে। আমরা জানি যে কোনো দেশে যদি সুশাসন না থাকে তাহলে তাদের যে শিল্প এবং সেবা খাত সেই জায়গাতে এই তাদের যে শিল্প প্রতিষ্ঠানের মালিক রয়েছে তারা বিভিন্ন দুর্নীতি করে থাকে বা এই একটা সরকারকে তাদের যে প্রদত্ত কর দেওয়ার কথা ছিল সেটা তারা ফাঁকি দেয় এবং বিভিন্ন সময় বিভিন্ন দুর্নীতি বা তাদের অপপ্রচেষ্টার মাধ্যমে যে সর্বোচ্চ মানে সর্বনিম্ন কর দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন সময় তারা দেয় না। এছাড়াও তারা বিভিন্ন অসাধু উপায় অবলম্বন করার মাধ্যমে কিন্তু আমাদের যে প্রকৃত উন্নয়নের পথ সেটাকে বাধাগ্রস্ত করে। এই জন্য আমরা বলতে পারি যে সুশাসনের অবাধে শিল্প ও সেবা খাতের অগ্রগতি কেন অন্তরা হিসেবে কাজ করে। মাথাপিছু আয় বৃদ্ধি কীভাবে দারিদ্র্য দূর করতে পারে। সাধারণত মাথাপিছু আয় বৃদ্ধি হওয়া মানে একটা মানুষের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে। যখন একটা মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পাবে অর্থাৎ সে যখন পূর্বের তুলনায় এখন বেশি আয় করবে তখন কিন্তু সে অটোমেটিক তার যে জীবনযাত্রার মান আছে সেটা পরিবর্তন হবে এবং তার লাইফস্টাইল বলি বা তার ভোগ পদ্ধতি বলি বা সব কিছু তার জীবন পরিবর্তন আসবে যদি তার আয়ের পরিমাণটা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়ে যায়। এবং মোট জাতীয় উৎপাদনের ক্ষেত্রে শুধু চূড়ান্ত দ্রব্য হিসেবে করা হয় কেন, আমরা জানি মোট জাতীয় যে উৎপাদন সেই ক্ষেত্রে চূড়ান্ত হিসেবে বর্ণনা কারণ একটা কারণ হচ্ছে যে আমাদের যদি প্রকৃত মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয় বের করতে হয় তাহলে আমাদেরকে মানে একজ্যাক্ট যে পরিমাণ আয় বা উৎপাদন হয় সেটার পরিমাণ বের করতে হবে। এক্ষেত্রে আমরা যদি চূড়ান্ত দ্রব্য না নিয়ে যে মধ্যস্থকারী যে দ্রব্য বা যে দ্রব্যগুলো হচ্ছে মাঝামাঝি অবস্থায় থাকে সেগুলো যদি নেওয়া হয় এক্ষেত্রে দেখা হয় যে মধ্যস্থ অবস্থায় বা মাঝামাঝি থাকা অবস্থায় একটা পণ্য একাধিকবার ক্রয় বিক্রয় হয় বা কেনা বেচা হয়। এই পণ্যগুলো যদি আমাদের হিসাবে যদি বারবার চলে আসে তখন কিন্তু আমাদের প্রকৃত আয়টা বের করা সম্ভব না। এই জন্য শুধুমাত্র জাতীয় আয় বা জাতীয় উৎপাদন বের করার ক্ষেত্রে আমাদের এই মধ্যস্থ অবস্থায় বা মাঝের প্রক্রিয়ার মাঝখানে যে পণ্যগুলো ক্রয় বিক্রয় সেগুলো কিন্তু হিসাব করা হয় না। হিসাব করলে আমাদের প্রকৃত জাতীয় আয়টা কোনোভাবে পাওয়া যাবে না। বাংলাদেশের অর্থনীতি অনেকাংশে কৃষির উপর নির্ভরশীল কেন। বাংলাদেশের অর্থনীতি আমরা জানি যে বাংলাদেশের মূলত হচ্ছে কৃষি নির্ভর অর্থনীতি। এই বিষয়ে আসলে বর্ণনা দেওয়ার প্রয়োজন নেই, তারপরে বলি বাংলাদেশের অর্থনীতি কৃষি নির্ভরশীল হওয়ার কারণ আমাদের যে পূর্বের ব্যবস্থা থেকে আমাদের যে কৃষি প্রধান খাত বলি আমাদের প্রধান অবস্থা বলি সব কিছু কিন্তু আমাদের কৃষির উপর নির্ভরশীল। তো এটা আমরা আশা করি যে তেমন কিছু বলার প্রয়োজন নেই। তারপরে মাথাপিছু আয় ধারণাটি বুঝিয়ে এলো, এটা আমরা বললাম যে একটা দেশের জনসংখ্যার বা একটা দেশের মানুষের যে আয় গড় আয় সেগুলো যখন বৃদ্ধি পায় তখন সেটাকে হচ্ছে মাথাপিছু আয়ের বৃদ্ধি বলা হয়। তার এই প্রেক্ষিতে আমরা জানি হচ্ছে যে একটা দেশের যে মোট জাতীয় উৎপাদন বা মোট জাতীয় আয় সেটাকে যদি আমরা হচ্ছে কোনো দেশের জনসংখ্যা দ্বারা ভাগ করি তাহলে যা পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের মাথাপিছু আয়। এবং যখনই একটা দেশের জনগণের মাথাপিছু আয় বৃদ্ধি পায় তখন যে দেশের জনগণের জীবনযাত্রার মান পরিবর্তন হয়, জীবনযাত্রার মান এবং একটি দেশ উন্নয়নশীল থেকে উন্নত দেশের দিকে যায় বা উন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের দিকে ধাবিত হয়। এখন আমরা একটা প্রয়োগ উচ্চতর দক্ষতা অর্থাৎ একটা সিকিউ দেখার চেষ্টা করি। শুরুতেই দেখি যে জনাব আমজাদ সম্প্রতি এক্স নামক একটি দেশ নিয়ে একটি প্রবন্ধ লেখেন। দেশটির কৃষি হলো অপ্রধান খাত এবং দেশের মানুষের ব্যাংকে অর্থ জমা রাখার হার ও বিনিয়োগের হার উচ্চ। জনাব আমজাদ তার নিবন্ধে ওয়াই নামক অন্য একটি দেশের তুলনা করে লিখেছেন যে ওয়াই দেশের মানুষের জাতীয় উৎপাদন একক বৃহত্তম খাত হলো কৃষি। দেশটি তাদের প্রাকৃতিক সম্পদ ও জনগোষ্ঠীকে সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারে না। দেশটির বৈদেশিক বাণিজ্য অনুকূল নয়। এখন শুরুতেই প্রশ্ন করা হয়েছে যে উদ্দীপকে উল্লিখিত এক্স দেশটি উন্নয়নের মাত্রা ভিত্তিতে কোন ধরনের, ব্যাখ্যা করো। তাহলে আমরা বলতে পারি যে এক্স যে দেশটি সেই দেশটির যদি বৈশিষ্ট্যগুলো আমরা খেয়াল করি তাহলে শুরুতেই দেখব যে দেশটির
কৃষি হলো অপ্রধান খাত, পাশাপাশি ব্যাংকে অর্থ জমার হার এবং বিনিয়োগের হার উচ্চ। তাহলে এই যে বৈশিষ্ট্যগুলো, এইগুলো শুধুমাত্র কিন্তু আমরা জানি যে উন্নত যে দেশগুলো আছে সেই দেশগুলোর এই বৈশিষ্ট্য হচ্ছে এইগুলো। সুতরাং আমরা সহজেই বলতে পারি যে উদ্দীপকে উল্লেখিত এক্স দেশটির উন্নয়নের মাত্রার ভিত্তিতে এটি হচ্ছে উন্নত দেশ। এবং আমরা ব্যাখ্যা করার ক্ষেত্রে জাস্ট উন্নত দেশের যে বৈশিষ্ট্যগুলো এই জায়গাতে আমরা দেখতে পেয়েছি, সেই বৈশিষ্ট্যগুলো জাস্ট আমরা নিজের মতো করে একটু বর্ণনা করলেই কিন্তু এই জায়গাতে আমরা একটা ভালো মার্কস পাবো। তারপরে যদি ঘ নাম্বারে আসি, আমজাদ সাহেবের উল্লেখিত ওয়াই দেশটি এক্স মাত্রায় উন্নীত করার জন্য কি কি করা উচিত। আমরা দেখতে পাচ্ছি যে ওয়াই দেশটি হচ্ছে মূলত একটি, এই জায়গাতে যে বৈশিষ্ট্যগুলো আমরা পাই যে একক বৃহত্তম খাত হলো কৃষি। দেশটি তার প্রাকৃতিক সম্পদ ও জনগোষ্ঠীর সম্পূর্ণরূপে ব্যবহার করতে পারে না, অর্থাৎ তারা যে প্রাকৃতিক সম্পদ সেটা এবং তাদের যে জনগোষ্ঠী সেটাকে সম্পূর্ণরূপে সে ব্যবহার করতে পারতেছে না। এই ক্ষেত্রে যদি এই ওয়াই দেশকে এক্স দেশে স্থানান্তরিত বা রূপান্তরিত করতে হয় তাহলে কী করতে হবে, উন্নতি করতে হবে। অর্থাৎ এই দেশটা হচ্ছে একটা উন্নয়নশীল দেশ এবং এটা হচ্ছে উন্নত দেশ। এখন যদি আমরা উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশে যাইতে চাই তাহলে আমাদের কী কী করতে হয়। আমরা জানি কোনো একটা উন্নয়নশীল দেশকে উন্নত দেশে যাওয়ার জন্য প্রথমত তাকে হচ্ছে কৃষি নির্ভরতা হ্রাস করতে হবে। অর্থাৎ এই জায়গাতে তারা দেখো যে কৃষিকে কিন্তু অপ্রধান খাত করে রাখছে, যে দেশটা হচ্ছে উন্নত। তো আমাদেরকেও যদি একটা উন্নয়নশীল দেশকে উন্নত দেশে যাইতে হয় তাহলে তাদেরকে কৃষিকে অবশ্যই অপ্রধান খাতে রাখতে হবে, শিল্পকে তাদের প্রধান খাতে নিয়ে যাইতে হবে, পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নের দিকে নিতে হবে এবং আমাদের যে জনসম্পদ বা মানব সম্পদ রয়েছে তাদেরকে যথাযথ ব্যবহার, অর্থাৎ আমাদের জনগোষ্ঠী সেটাকে জনগোষ্ঠীকে জনসম্পদ বা মানব সম্পদে রূপান্তর করতে হবে। পাশাপাশি আমাদের যে সার্বিক ব্যবস্থাপনা আছে সেগুলোরও কি আমাদের উন্নতি ঘটাতে হবে। তারই প্রেক্ষিতে আমরা বলতে পারি এই পরিবর্তনগুলোর মাধ্যমে পাশে তুমি যদি তোমার মতো করে দুই একটা যে বৈশিষ্ট্য যেগুলো হচ্ছে আমরা উন্নত দেশের বৈশিষ্ট্য সেইগুলো তুমি অ্যাড করতে চাও, অ্যাড করে নিজের মতো করে সাজিয়ে 3, 4, 5টা সর্বোচ্চ 5টা, এর বেশি প্রয়োজন নাই, 4টা থেকে 5টা বৈশিষ্ট্য তুমি যদি বর্ণনা করো তাহলেই কিন্তু এই জায়গাতে 4-এর মধ্যে 4 পাওয়া সম্ভব। এখন আমরা বাংলাদেশের সরকারের অর্থ ও ব্যাংক এই বিষয়ের উপর আলোচনা করব। তো শুরুতেই আমরা দেখি যে বাংলাদেশ সরকারের অর্থ ব্যাংক সম্পর্কে। শুরুতে বলা হচ্ছে ব্যাংক কাকে বলে। আমরা জানি ব্যাংক হচ্ছে সেই জিনিস যেখানে হচ্ছে জনগণ অর্থ গচ্ছিত রাখে বা জমা রাখে এবং বিভিন্ন প্রতিষ্ঠান বা ব্যক্তিদের প্রয়োজনে সে জায়গা থেকে ঋণ নেয় সুদের বিনিময়ে বা মুনাফার বিনিময়ে। সরকারি অর্থ ব্যবস্থা কাকে বলে। আমরা জানি রাষ্ট্রের আয় ও ব্যয় সংক্রান্ত নীতি ও পদ্ধতিকে সাধারণত হচ্ছে কি বলা হয়, সরকারি অর্থ ব্যবস্থা বলা হয়। বাংলাদেশ সরকারের আয়ের প্রধান উৎস কি। আমরা জানি বাংলাদেশ সরকারের যে আয়ের উৎস বেশ কয়েকটি রয়েছে, তার মধ্যে হচ্ছে সর্বশ্রেষ্ঠ উৎস হচ্ছে বাণিজ্য শুল্ক। এই শুল্কের মাধ্যমে আমাদের দেশের বা সরকার সবচেয়ে বেশি আয় করে থাকে। আয়কর কাকে বলে। আমরা জানি ব্যক্তির আয়ের উপর, মানে একটা মানুষ যে একটা মাসে বা নির্দিষ্ট সময়ে বছরে কতটুকু আয় করে তার উপরে কিন্তু একটা কর দিতে হয়। আমাদের শহরের বা গ্রামের প্রতিটা মানুষকে তার যে বার্ষিক আয় তার উপরে একটা কর দিতে হয়, সেই করটাকে সাধারণত আয়কর বলা হয়। বাংলাদেশ সরকারের ব্যয়ের প্রধান উৎস কি। আমরা জানি বাংলাদেশ সরকারের যে কতগুলা ব্যয়ের উৎস আছে, যেমন শিক্ষা খাত, কৃষি খাত সহ, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যয়ের খাত হচ্ছে প্রতিরক্ষা খাত। বাংলাদেশের যে পুলিশ বাহিনী বা সেনাবাহিনী রয়েছে, নৌবাহিনী, বিমান বাহিনী, এই বাহিনীগুলোর সার্বিক ব্যবস্থাপনার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি ব্যয় হয়ে থাকে। পাশাপাশি যদি আমরা বলি যে লেভি কি। লেভি হচ্ছে সাধারণত বিশেষ বিশেষ সময়ে আরোপিত কর। এগুলো যেমন আমরা যে পদ্মা সেতু সংশ্লিষ্ট যে করগুলো আছে সেগুলোকে বলা হয় লেভি। তারপরে কেন্দ্রীয় ব্যাংকে সকল ব্যাংকের ব্যাংক বলা হয়, কারণ কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে দেশের সকল ব্যাংক ব্যবস্থাকে নিয়ন্ত্রণ করে এবং প্রতিটা ব্যাংকেই কিন্তু তাদের মুনাফার নির্দিষ্ট একটা অংশ কেন্দ্রীয় ব্যাংকে দিতে হয়। এই জন্য আমরা বলতে পারি কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে সকল ব্যাংকের ব্যাংক। আবার যদি বলি যে আবগারি শুল্ক বলতে কি বোঝায়। আমরা জানি যে আবগারি শুল্ক হচ্ছে দেশের অভ্যন্তরে উৎপাদিত দ্রব্যের উপর যে কর দেওয়া সেটাকে হচ্ছে আবগারি শুল্ক বলা হয়। অর্থাৎ দেশের অভ্যন্তরে উৎপাদিত যে দ্রব্যগুলো সেগুলোর উপরে যে কর আরোপ করা হয় সেটা হচ্ছে আবগারি শুল্ক। তারপরে যদি বলি যে সম্পূরক শুল্ক বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম উৎস ব্যাখ্যা করো। সম্পূরক শুল্ক হচ্ছে মূলত হচ্ছে আমদানি শুল্ক আরোপ করার পরও অতিরিক্ত যে শুল্কটা আরোপ করা সেটা হচ্ছে মূলত এই সম্পূরক শুল্ক। এবং এইটা কিন্তু বাংলাদেশের যে অর্থনীতি বা সরকারের আয়ের একটা অন্যতম উৎস, কারণ এই জায়গা থেকেও কিন্তু নির্দিষ্ট পরিমাণে এগুলো হচ্ছে সাধারণত যে জিনিসগুলো প্রচুর ব্যয়বহুল সেগুলোর উপরে থেকে কিন্তু এই করটা আরোপ করা হয়। এই জন্য এই করটার মাধ্যমে যে কোনো দেশের সরকারের একটা এক্সট্রা আয় হয়ে থাকে। এই জন্য আমরা বলতে পারি যে এই সম্পূরক শুল্ক বাংলাদেশ সরকারের আয়ের অন্যতম একটা উৎস। এখন আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখার চেষ্টা করি। শুরুতেই দেখি যে কোনটি কর বহির্ভূত রাজস্ব। 4টা অপশন। আবগারি শিল্প, সম্পূরক শিল্প, নন জুডিশিয়াল স্ট্যাম্প ও জরিমানা দণ্ড। আমরা জানি যে এই জায়গাতে 4টা অপশন, তার মধ্যে শুধুমাত্র জরিমানা ও দণ্ডই হচ্ছে কর বহির্ভূত রাজস্ব। এগুলো হচ্ছে সরাসরি সরকার পেয়ে থাকে, এগুলো কোনো কর বা ওরকম ট্যাক্স নয়। তারপরে যদি বলি কোনটি কেন্দ্রীয় ব্যাংকের কাজ। এখানে 4টা অপশন রয়েছে। আমরা যদি কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীগুলো লক্ষ্য করি তাহলে আমরা দেখবো যে কেন্দ্রীয় ব্যাংকের কাজের মধ্যে শুধুমাত্র পড়তে হচ্ছে বিহিত মুদ্রা ইস্যু করা, অর্থাৎ দেশের যে চলমান মুদ্রা সেটাকে ইস্যু করা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের কাজ। বাংলাদেশ সরকারের ব্যয়ের কাজ। এই জায়গায় আমরা ব্যয়ের কাজগুলো দেখেছি প্রাকৃতিক দুর্যোগ, উপানুষ্ঠানিক শিক্ষা, বিভিন্ন সংক্রামক রোগ। এই যে 3টা সেক্টর, 3টা সেক্টরে কিন্তু বাংলাদেশ সরকারকে কি করতে হয়, ব্যয় করতে হয়। সুতরাং আমরা বলতে পারি এই যে 3টাই সঠিক।
তারপরে আসি ব্যাংকের আমানত সাধারণত কয় প্রকার হয়। আমরা জানি ব্যাংকের আমানত সাধারণত কয় প্রকার হয়ে থাকে। এই ব্যাংকের আমানত সাধারণত 3 প্রকার হয়ে থাকে। এবং কি কি সেই প্রকারগুলো আমরা জানি যে 3 প্রকারের মধ্যে প্রথমটা হচ্ছে চলতি, সঞ্চয়ী এবং স্থায়ী। এই 3 প্রকার আমানত হচ্ছে বাংলাদেশ ব্যাংকের আমানত বা যে কোনো ব্যাংকের আমানতই সাধারণত এই 3টা বিষয় থাকে। তারপরে বলি বাংলাদেশে উৎপাদিত তামাকের উপর ধার্যকৃত করকে কি বলা হয়। বাংলাদেশের তামাকের উপর আরোপিত করকে সাধারণত আবগারি শুল্ক বলা হয়। এখন যদি আমরা কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখি, শুরুতেই যে সরকারি অর্থব্যবস্থা, এটা আমরা মাত্রই আলোচনা করলাম যে সরকারি অর্থব্যবস্থা কি। তারপরে ব্যাংক কি, ব্যাংকও আমরা বললাম যে আমাদের দেশের জনগণ যে প্রতিষ্ঠানের মধ্যে আমাদের উপার্জিত অর্থ জমা রাখি এবং প্রয়োজনে মানুষজন সে জায়গা থেকে ঋণ নিয়ে থাকে, সেটা হচ্ছে ব্যাংক। বাণিজ্য শুল্ক কি, বাণিজ্য শুল্ক সম্পর্কে আমরা মাত্রই আলোচনা করলাম। বাণিজ্য শুল্ক হচ্ছে যে আমাদের দেশের অভ্যন্তরীণ বা আমাদের আমদানি রপ্তানি ক্ষেত্রে যে শুল্কটা আরোপ করা, সেটা হচ্ছে মূলত আমাদের বাণিজ্য শুল্ক। ভূমি রাজস্ব মূল্য সংযোজন করটা হচ্ছে মূলত সেই কর। ভূমি রাজস্ব আলোচনা করলাম, যে ভূমির উপরে যে করটা দেওয়া হয় সেটা হচ্ছে মূলত আমাদের জমির উপরে যে কর, সেটা হচ্ছে ভূমি রাজস্ব কর। বা তারপর মূল্য সংযোজন কর বা ব্যাট, এটা হচ্ছে মূলত আমাদের দেশের অভ্যন্তরীণ যে পণ্য সামগ্রী, যখন আমরা কোনো কিছু কিনতে যাই কোনো একটা মার্কেট থেকে বা কোনো একটা জায়গা থেকে, তখন কিন্তু দেখবা যে ছোটো করে ব্যাট লেখা থাকে। এই ব্যাটই হচ্ছে আমাদের এই মূল্য সংযোজন কর। তারপরে আবগারি শুল্ক মাত্রই আলোচনা করলাম। আবগারি শুল্ক হচ্ছে আমাদের দেশের যে অভ্যন্তরীণ যে পণ্যগুলো আছে বা আমাদের আমদানিকৃত পণ্যের উপর যেগুলো আরোপ করা হয়, এগুলো হচ্ছে আবগারি শুল্ক। কর রাজস্ব কাকে বলে? কর রাজস্ব আসলে আমরা যে জনগণ, শিল্প কারখানা বা আমাদের যে সার্বিক কর ব্যবস্থাপনা, সেটা হচ্ছে মূলত হচ্ছে এই আমাদের কর রাজস্ব। এখন যদি আমরা অনুধাবনমূলক প্রশ্ন দেখি, যে অর্থনৈতিক সেবা কীভাবে সরকারের আয় বৃদ্ধিতে সহায়তা করে। সাধারণত আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থাটা আছে, এটা কিন্তু এই অর্থনৈতিক ব্যবস্থায় কিন্তু যে আমাদের সেবা পদ্ধতিটা আছে, সেই সেবা পদ্ধতির মাধ্যমে কিন্তু সরকার কি হয়, বিভিন্ন আয় বা ব্যয়ের যেমন কর পেয়ে থাকে বা কর রাজস্ব বলি বা বিভিন্ন শুল্ক পেয়ে থাকে, এর মাধ্যমে কিন্তু আমাদের এই অর্থনৈতিক সেবা কী করে, সরকারের আয় বৃদ্ধিতে সহায়তা করতে পারে। তারপর কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ গড় বলা হয়, কারণ এই কেন্দ্রীয় ব্যাংক হচ্ছে মূলত হচ্ছে বিভিন্ন যে আমাদের ব্যাংকগুলো আছে, কেন্দ্রীয় ব্যাংক ব্যতীত অন্য যে বাণিজ্যিক ব্যাংক বা সরকারি ব্যাংকগুলো রয়েছে, এই ব্যাংকগুলোর মধ্যে সমন্বয়ক হিসেবে কাজ করে কিন্তু আমাদের এই কেন্দ্রীয় ব্যাংক। সে কী করে, যে বিভিন্ন ব্যাংক যখন তাদের লেনাদেনার কাজ করে বা বিভিন্ন কাজ করতে গিয়ে তাদের মধ্যে কিন্তু বিভিন্ন সময় দেনা পাওনার সৃষ্টি হয়, তখন তারা কি করে, তখন তারা এই কেন্দ্রীয় ব্যাংকের সহায়তায় তাদের যে দেনা পাওনাটা সম্পন্ন করে, তাই কেন্দ্রীয় ব্যাংকের চেকের মাধ্যমে তাদের দেনা পাওনা সম্পন্ন করে। এই যে অন্যান্য ব্যাংকগুলো তাদের দেনা পাওনা সম্পন্নের ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা নিয়ে থাকে বা কেন্দ্রীয় ব্যাংকের চেকের সহায়তা, সেটা হচ্ছে মূলত নিকাশ গড় পদ্ধতি। এই জন্যই মূলত কেন্দ্রীয় ব্যাংকে নিকাশ গড় বলা হয়। তারপরে মূল্য সংযোজন কর বা ব্যাট, এটা মাত্র আলোচনা করলাম যে আমাদের দেশীয় পণ্য বা আমাদের দেশ অভ্যন্তরীণ যে পণ্যগুলো কেনার ক্ষেত্রে আমরা যে এক্সট্রা টাকাটা দিয়ে থাকি, সেটা হচ্ছে মূলত আমাদের ব্যাট বা মূল্য সংযোজন কর। এখন আমরা যদি একটা সিকিউ দেখি, যে নাফিসা একটি শপিং মল থেকে কেনাকাটা করে কাউন্টারে এসে দেখতে পায় তার কাছে বেশি টাকা নেওয়া হচ্ছে। কারণ জানতে চাইলে বিক্রয়কর্মী জানায় এটি এক ধরনের কর। ঘটনা 2, জনাব নাজিম আলী একজন মধ্যম কৃষক। তিনি লাঙ্গল দিয়ে চাষাবাস করেন। অধিক ফসল উৎপাদনের জন্য তিনি ট্রাক্টর কিনতে আগ্রহী হওয়ার জন্য একটি ব্যাংকের শরণাপন্ন হয়। প্রাপ্ত ঋণের অর্থে সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জনাব নাজিম আলী ধীরে ধীরে উৎপাদন করতে সফল হয়। তো প্রথম প্রশ্ন, ঘটনা 1, নাফিস কোন ধরনের কর প্রদান করতে? এই জায়গায় আমরা দেখতে পাই যে দেশের অভ্যন্তরে সেটা মার্কেট থেকে একটা পণ্য কিনছে, এটার জন্য সে এক্সট্রা টাকা দিচ্ছে। আমি মাত্রই বললাম যে এই জিনিসটাকে কি বলা হয়, মূল্য সংযোজন কর বা ব্যাট বলা হয়। এবং এখন আমি শুধু জাস্ট এই ব্যাটের কি বা ব্যাটটা কেন নেওয়া হয় বা এটা আমাদের কি প্রয়োজন বা সরকারের কি ভূমিকা রাখে, সেই বিষয়ে জাস্ট আমি আমার মতো করে নিজের মতো করে বর্ণনাটা দিতে পারলেই তুমি এই জায়গাতে একটা ভালো মার্কস আনা সম্ভব। এবং এই জায়গাতে কিন্তু যে খুব বেশি মনে করো যে পেজ লিখতে হবে ওরকম না, খুব বেশি লিখলেও কিন্তু তুমি ভালো মার্কস পাবা তা না। তোমাকে জাস্ট দেখতে হবে তারা কী জিনিসটা চাইছে বা তাদের চাওয়া পাওয়াটা কী, প্রশ্নতে কী বলা হয়েছে, সেই একজ্যাক্ট জিনিসটা যদি তুমি ডেলিভার করতে পারো, তথ্য যদি তোমার কমও থাকে, তুমি যদি কমও লিখো, এক পেজেও লিখতে পারো, তুমি কিন্তু এর মাধ্যমে ভালো মার্কস পাইতে পারো। সুতরাং আমাকে সবসময় ফোকাস রাখতে হবে যেন আমি এটা ভালো জিনিস এবং আমার যে জিনিসটা চাইছে মানে একজ্যাক্ট যে কাঙ্ক্ষিত জিনিসটা, আমি সেইটাই উত্তর দেওয়ার চেষ্টা করবো, সেইটাই ডেলিভার দেওয়ার চেষ্টা করবো। ঘটনা 2, জনাব নাজিম আলী কোন ঋণের জন্য উক্ত ব্যাংকের শরণাপন্ন হওয়ার যুক্তিকতা? হ্যাঁ, অবশ্যই এটা যৌক্তিক। যখনই আমাদের দেশে কৃষক সমাজ বা যে কোনো মানুষ যখন তার প্রয়োজন কোনো একটা কাজে, সেটা যদি উৎপাদনশীল কাজ হয় বা সে যদি এই কাজের মাধ্যমে নিজের আয় করতে পারে, অর্থাৎ আমাদের যে জাতীয় সম্পদে সে যদি ভূমিকা রাখতে পারে, তাহলে অবশ্যই সে আমাদের কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়া বা যে কোনো ব্যাংক থেকে ঋণ নেওয়ার জন্য এটা যৌক্তিক। সে ঋণ নিতেই পারে, চাইলেই নিতে পারে। এবং এটাকে আমি আমার মতো করে কীভাবে যুক্ত করতে, সে যদি এই ঋণটা নেয় এবং ঋণ নেওয়ার মধ্যে সে যদি ট্রাক্টর কিনে এবং সে যদি এটার মাধ্যমে তার অর্থ উপার্জন করার পাশাপাশি এবং তার নিজের যে জমিতে সে হাল চাষ করে এবং সে কিন্তু একটা পর্যায়ে তার নিজের উপার্জিত অর্থ দিয়ে এই ব্যাংকের টাকা পরিশোধ করতে পারলো এবং সরাসরি সে কিন্তু আমাদের জাতীয় আয়ে বা আমাদের জাতীয় উৎপাদনে কিন্তু সে ভূমিকা রাখলো। সুতরাং আমরা বলতে পারি যে এই জমির আলী যে ব্যাংকের নিকটে শরণাপন্ন হয়েছে ঋণের জন্য, এটা কিন্তু সম্পূর্ণরূপেই যৌক্তিক।
তারপরে যদি আসি বাংলাদেশের পরিবার কাঠামো ও সামাজিকীকরণ। এখন আমরা হচ্ছে বাংলাদেশের পরিবার কাঠামোগুলো কী রকম, যে পরিবার কাঠামো বিভিন্ন প্রকারভেদ, যে একক পরিবার, যৌথ পরিবার, পাশাপাশি যে সামাজিকীকরণ পদ্ধতিটা কী সেই ব্যাপারে আমরা জানি। সামাজিকীকরণ পদ্ধতিটা আমি শুরুতেই যদি আমি একটু বলি, সামাজিকীকরণ পদ্ধতি হচ্ছে সাধারণত আমাদের সমাজের যে বিভিন্ন রীতিনীতি বা আইন কানুন আছে সেগুলো মানুষ যেই প্রক্রিয়ার মাধ্যমে নিজের মধ্যে ধারণ করে সেটাকে মূলত হচ্ছে সামাজিকীকরণ প্রক্রিয়া। আর এই প্রক্রিয়াটা কিন্তু একদিনের বা নির্দিষ্ট কোনো সময় না, একটা মানুষের জন্মের পর থেকে জীবনের বিভিন্ন ধাপে ধাপে বিভিন্ন পর্যায়ে কিন্তু সেই সামাজিকীকরণ প্রক্রিয়া নিজের মধ্যে ধারণ করে থাকে। এখন আমি যদি একটু আলোচনা করি যে সামাজিক পরিবর্তন কি। সামাজিক পরিবর্তন আমরা জানি যে সমাজের অবকাঠামো বা আমাদের সমাজের যে বিষয়গুলো বা আমাদের রীতিনীতি আইনকানুন সব কিছুর পরিবর্তনকে সাধারণত সামাজিক পরিবর্তন বলা হয়। তো সমাজের অবকাঠামোগত পরিবর্তনই মূলত আমরা সামাজিক পরিবর্তন বলতে পারি। একপন্থী পরিবার কাকে বলে? আমরা যদি একপন্থী পরিবার বলি, আমরা জানি যখন একজন পুরুষ একজন নারীকে বিবাহ করে সেটাই মূলত হচ্ছে একপন্থী পরিবার। তারপরে আমরা যদি প্রতিলোম বিবাহ ভিত্তিক পরিবার কাকে বলে? এই প্রতিলোম পরিবার হচ্ছে যখন একজন নিচু বর্ণের পাত্র ও উঁচু বর্ণের পাত্রীকে বিবাহ করে সেটাকে বলা হয় প্রতিলোম পরিবার। আর অনুলোম পরিবারটা হচ্ছে ঠিক তার বিপরীত। কীরকম, যে উঁচু বর্ণের পাত্রের সাথে যখন নিচু বর্ণের পাত্রের বিবাহ হয় তখন সেটাকে কি বলা হয়? অনুলোম পরিবার। এই দুইটা হচ্ছে একে অপরের বিপরীত। তারপরে যদি সমাজের সবচেয়ে আদি প্রতিষ্ঠান কি, এটা হয়তো প্রশ্ন শোনা মাত্র তোমাদের মনে উত্তর চলে আসে, যদি এটা নাও পড়ে থাকো বা নাও জেনে থাকো আমরা উত্তরটা সহজে চলে আসার কথা। আমাদের সমাজের আদি প্রতিষ্ঠান হচ্ছে কি? পরিবার। শিশুর সামাজিকরণ অনুষ্ঠানের মাধ্যম কোনটি? এটা হচ্ছে বিদ্যালয়। শিশু যখন ছোটোবেলায় কিন্তু তার পরিবারের মাধ্যমে তার সামাজিকরণ প্রক্রিয়াটা শুরু হয়, পরবর্তীতে তার আনুষ্ঠানিক শিক্ষাটা বলি বা আনুষ্ঠানিক প্রক্রিয়াটা কিন্তু বিদ্যালয়ে যাওয়ার পর থেকে সে আনুষ্ঠানিক বিভিন্ন জিনিস শেখা শুরু করে। এই জন্য বিদ্যালয়কে একটা শিশুর তার সামাজিকরণের আনুষ্ঠানিক মাধ্যম বলা হয়। পরিবার কাকে বলে? আমরা জানি মানুষ যখন দলবদ্ধ হয়ে জীবনযাপনের যে একটা বিসর্জনের প্রতিষ্ঠান সেটাকে পরিবার বলা হয়। অর্থাৎ মানুষ যখন নিজে বিবাহ করে অথবা বিবাহ করার পর সন্তান চাইলে থাকতেও পারে, নাও থাকতে পারে, এই যে বিবাহ করার পর একত্রিত হয়ে বসবাস করার যে প্রক্রিয়া বা যে পদ্ধতি, এটা হচ্ছে মূলত পরিবার। সামাজিকরণের ব্যক্তিগত, আমরা বললাম আমি শুরুতেই যে সামাজিকরণের ব্যক্তিটা হচ্ছে কোনো নির্দিষ্ট সীমা পর্যন্ত একটা মানুষ জন্মের পর থেকে এই সামাজিকরণ প্রক্রিয়ার অন্তর্ভুক্ত হয় পরিবারের মাধ্যমে, তারপরে প্রতিবেশী, বন্ধুবান্ধব, বিদ্যালয় সবগুলোর মাধ্যমে কিন্তু সে এই সামাজিকরণের অন্তর্ভুক্ত, এবং সে যতদিন মৃত্যুবরণ না করছে অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত সেই সামাজিক প্রক্রিয়ার অন্তর্ভুক্ত থাকে সামাজিকরণের মধ্যে। সমাজের মৌল সংগঠন কি? সমাজের মৌল সংগঠন হচ্ছে পরিবার, এবং আমাদের সমাজের আদিম সংগঠন কিন্তু পরিবার। অন্তর্গোত্রিক বিবাহ কোন সমাজে? আমরা জানি আমাদের মুসলমান সমাজে কিন্তু ওরকম কোনো নিয়ম নাই। চাইলে নিজের গোত্রের মধ্যে বা নিজের পরিবারের পাশাপাশিও কিন্তু মানুষ বিবাহ করে থাকে, যেমন নিজের চাচাতো বোন, ফুফাতো বোন, এরকম বিবাহ কিন্তু হয়। কিন্তু হিন্দু সমাজে কিন্তু একটা বৈশিষ্ট্য বা নিয়ম প্রচলন আছে, যেটা হচ্ছে গোত্র ভিত্তিক বিয়ে। এটা কিন্তু মানে অনেক সময় তারা হয় না, বা বিভিন্ন গোত্রে গোত্রে হিসাব করে তারা বিয়ে শাদী করে থাকে। তারপরে আমরা কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখি, যে সামাজিকরণের মুখ্য ভূমিকা পালন করে কোন মাধ্যম? আমরা জানি সামাজিকরণের মুখ্য ভূমিকা পালন করে হচ্ছে নিজের পরিবার, কারণ একটা শিশুর সামাজিকরণ প্রক্রিয়া তার পরিবারের মধ্যে শুরু হয়, এবং তার একটা শিশুর তার রীতিনীতি কীরকম হবে, তার মূল্যবোধ কীরকম হবে, তার আচার আচরণ কীরকম হবে, সেটা মূলত তার পরিবার থেকে শুরু হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু একটা শিশুর সামাজিকরণের ক্ষেত্রে একটা পরিবারের সর্বোচ্চ ভূমিকা রেখে থাকে, অর্থাৎ পরিবার থেকে আমাদের সামাজিকরণ প্রক্রিয়াটা সবচেয়ে শুরুতে শুরু, এবং এই জায়গার ভূমিকাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপরে কর্তৃত্বের ভিত্তিতে পরিবার কয় ধরনের? আমরা জানি কর্তৃত্বের ভিত্তিতে পরিবার হচ্ছে দুই ধরনের। কোন দুই ধরনের? এটা হচ্ছে যেমন কিছু পরিবারের ক্ষেত্রে, যেমন গারো সমাজ বলি, ওই ক্ষেত্রে কিন্তু মাতৃতান্ত্রিক, অর্থাৎ মেয়েদের ভূমিকাটা বেশি, অর্থাৎ মায়ের ভূমিকা গুরুত্বপূর্ণ, মায়ের মতামতকে প্রাধান্য দেওয়া হয়, পরিবারের প্রধান কাজগুলো মায়ের সিদ্ধান্তের উপর ভিত্তি করে হয়ে থাকে। কিন্তু আমাদের যে পরিবার রয়েছে, সাধারণ পরিবার, সেটা হচ্ছে পিতৃতান্ত্রিক, অর্থাৎ আমাদের পরিবারগুলোতে পিতাই প্রধান থাকে, এবং আমাদের পিতার মতামতের মাধ্যমেই মোটামুটি সবগুলো সিদ্ধান্ত হয়ে থাকে। অর্থাৎ আমাদের যে কর্তৃত্ব সেই ভিত্তিতে পরিবার হচ্ছে পিতৃতান্ত্রিক এবং মাতৃতান্ত্রিক, এই দুই প্রকার। এখন যদি আসি বাংলাদেশ যৌথ পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার কারণগুলো কি? এই জায়গায় তিনটা কারণ দেওয়া আছে: অর্থনৈতিক অসচ্ছলতা, অন্যত কর্মসংস্থানের সুযোগ, অজ্ঞতা, নিরক্ষরতা। তাহলে আমরা এই প্রথম দুইটাকে সঠিক বলতে পারি, কিন্তু 3 নাম্বার যে প্রশ্নটা আছে এটা কিন্তু সঠিক না। কারণ মানুষ যখন নিরক্ষর ছিল বা অজ্ঞ ছিল তখনও কিন্তু তারা একত্রে বসবাস করতো বা যৌথভাবে বসবাস করতো, কিন্তু এখন মানুষ শিক্ষিত হওয়ার পরেও কিন্তু এটা হচ্ছে না। বরঞ্চ আমরা বলতে পারি যে শিক্ষিত হওয়ার পরবর্তীতে মানুষের যৌথ পরিবারটা ভেঙে একক পরিবার আরও বেশি হয়েছে। সুতরাং আমাদের উত্তর হচ্ছে 1 ও 2, অর্থাৎ ক। তারপরে যদি আসি যে শিশুর আচার আচরণগত জ্ঞান অর্জন পরিবারের কোন কার্যাবলীর অন্তর্ভুক্ত? আমরা বলতে পারি শিশুর আচার আচরণগত বা জ্ঞান অর্জন পরিবারের কোন কার্য? এটা হচ্ছে মূলত শিশুর শিক্ষাদান কার্যাবলীর অন্তর্ভুক্ত। তারপরে পরিবারের সমাজ কাঠামোর কি? পরিবার সমাজ কাঠামো আমরা একটু পরে বললাম যে মৌল সংগঠন।
এখন আমরা একটা প্রয়োগ উচ্চতর দক্ষতা একটা সিকিউ দেখবো যে দৃশ্যপট 1 লিমন তার বাপ চাচার সাথে একই পরিবারে বসবাস করে, সম্প্রতি বিবাহ হয়ে বউকে নিয়ে শহরে আলাদাভাবে সে বসবাস করতে। এটা হচ্ছে আমাদের দৃশ্যপট 1। এবং দৃশ্যপট 2 যদি দেখি, সবুজ রংপুর কারমাইকেল কলেজে অনার্সে পড়ে, তার আচার আচরণ দেখে বন্ধু বান্ধব সবাই মুগ্ধ এবং তার মন্তব্য এবং তার সম্পর্কে মন্তব্য করতে গিয়ে তার এক প্রতিবেশী বলেন সে তার বাপদাদার মতোই হয়েছে। এখন আমার প্রথম প্রশ্ন কি ছিল? প্রথম প্রশ্ন হচ্ছে উদ্দীপকে মিলনের বাপ চাচার পরিবার কোন ধরনের ব্যাখ্যা করে, অর্থাৎ লিমনের যে পরিবারটা তাদের বাপ চাচার মিলে সেই পরিবারটা কোন ধরনের পরিবার। আমরা দেখতে পাচ্ছি যে তারা কি করতেছে, বিয়ের পরে শহরে গেছে, শহরে গিয়ে সেটা আলাদা হয়ে গেছে, সুতরাং এটাকে আমরা বলতে পারি একক পরিবার। এটা কিন্তু আমাদের সামাজিকরণের প্রভাবের মাধ্যমে বর্তমানে আমাদের আগের যে যৌথ পরিবার ছিল, অর্থাৎ বাবা মা, ভাই বোন, ফুফাফুই বা সবাই মিলে একত্রে দাদা দেশও যে থাকতো বা নিজের চাচা এর সম্পর্কিত যে পরিবারগুলো ছিল একসাথে সবাই থাকতো, এটাকে মূলত হচ্ছে যৌথ পরিবার বলা হয়। আর একক পরিবার হচ্ছে শুধুমাত্র নিজে এবং তার স্ত্রী বা সর্বোচ্চ ছেলে মেয়ে এবং বাবা মা থাকতে পারে সাধারণত, এগুলোকে বলা হয় একক পরিবার। এই একক পরিবার হচ্ছে এই যে সম্প্রতি তাদের বিয়ে নিয়ে যাওয়ার পর তারা আলাদা, সুতরাং এটা হচ্ছে একক পরিবারের অন্তর্ভুক্ত। এখন আমি শুধুমাত্র একক পরিবার যে বৈশিষ্ট্যগুলো আমি বলেছি বা তোমরা নিজেরা জানো সেই বৈশিষ্ট্যগুলো নিজের মতো করে সাজিয়ে যদি একটু লিখতে পারো তাহলেই কিন্তু এই জায়গাতে একটা ভালো 3-এর মধ্যে 3ও পাওয়া সম্ভব। এইগুলো কিন্তু মার্কসগুলো যদি তুমি পয়েন্ট আউট করে, অর্থাৎ তারা যে বিষয়টা চেয়েছে তুমি সেই বিষয়টা উল্লেখ করতে পারো, লিখতে পারো, তারা কিন্তু তোমাকে ভালো মার্কস দিতে বাধ্য। তারপরে দৃশ্যপট 2 যে উদ্দীপকের দৃশ্যপট 2 ইঙ্গিতকৃত মাধ্যমটি সামাজিকরণের শ্রেষ্ঠ মাধ্যম। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এই জায়গাতে যে বলা হয়েছে সে তার বাপদাদার মতোই হয়েছে, অর্থাৎ তার আচার আচরণ দেখে সবাই মুগ্ধ এবং তার সঙ্গে মন্তব্য, অর্থাৎ তার যে সামাজিকরণের শিক্ষাটা বা তার মাধ্যম রয়েছে তার সেটা হচ্ছে কি পরিবার, অর্থাৎ সে তার নিজের পরিবারের বাবা মার মতো হচ্ছে, তার বাবা মার আচরণ যেরকম ছিল একটা শিশু কিন্তু সামাজিকরণের ক্ষেত্রে এই বিষয়টা ফলো করে, অর্থাৎ তার পরিবারের সদস্যরা কীরকম, তার পরিবারের সদস্যরা কীরকম আচরণ করে, তারা কী কী কাজের সাথে সম্পর্কিত সেই বিষয়গুলো কিন্তু সে লক্ষ্য করে এবং সেই অনুযায়ী সে নিজেকেও গড়ে তোলে। অর্থাৎ আমরা বলতে পারি এই জায়গাতে যে পরিবারের ভূমিকাটা সেটাই সবচেয়ে বেশি এবং এই পরিবার মাধ্যমে কিন্তু তার সামাজিকরণ শিক্ষাটা হয়েছে, অর্থাৎ সে তার নিজের বাপদাদার মতোই হয়েছে। এক্ষেত্রে আমরা বলতে পারি যে ইঙ্গিতকৃত মাধ্যমটি কিন্তু, এবং আমরা জানি যে এই শিশুর সামাজিকরণ বা একটা ব্যক্তির সামাজিকরণে পরিবারের ভূমিকাটাই সবচেয়ে বেশি, কারণ এই জায়গাতেই একটা শিশুর বা একটা ব্যক্তির সামাজিকরণ শুরু হয় এবং এই জায়গা থেকে সে তার মূল্যবোধ বলি বা তার রীতিনীতি বলি সে মোটামুটি এই জায়গা থেকেই প্রাথমিক শিক্ষা এবং সর্বশ্রেষ্ঠ শিক্ষাটা কিন্তু পরিবার থেকে নিয়ে আসে। এই জন্য আমরা বলতে পারি যে ইঙ্গিতকৃত মাধ্যমটি হচ্ছে সামাজিকরণের শ্রেষ্ঠ মাধ্যম, অর্থাৎ পরিবারই হচ্ছে সামাজিকরণের শ্রেষ্ঠ মাধ্যম। তারপর আমরা যদি বাংলাদেশের সামাজিক পরিবর্তন নিয়ে একটু আলোচনা করি, তো বাংলাদেশের সামাজিক পরিবর্তন কি, এই ক্ষেত্রে শুরুতেই আছে কিংসলে ডেভিস প্রত সামাজিক পরিবর্তনের সংজ্ঞাটি দাও। অর্থাৎ এই জায়গাতে একজন সংজ্ঞা দিয়েছে, সেই সংজ্ঞাটি হচ্ছে কি এই কিংসলে ডেভিসের সংজ্ঞা। এটা আসলে আসতে পারে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন, সেটা তোমরা শিখে রাখো যে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন। তাহলে যদি কিংসলে ডেভিসের সংজ্ঞা আছে তাহলে তোমরা লিখবা যে সংজ্ঞাটা আছে, এমনি শর্টকাট লিখলাম যে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তনই হচ্ছে কি সামাজিক পরিবর্তন। তারপরে যদি আসি যে সামাজিক পরিবর্তন কাকে বলে, আমরা আসলে জানি যে সমাজ কাঠামো এবং এর কার্যাবলী পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন, অর্থাৎ আমাদের যে সমাজের কাঠামো রয়েছে এগুলোর যখন পরিবর্তন হয় এবং সমাজের যে বিভিন্ন কার্যাবলী আছে সেগুলোর যখন পরিবর্তন হয় এইটাকেই সামাজিক পরিবর্তন বলা হয়। এই পরিবর্তনটা কখনো ভালো হয় কখনো মন্দ, অর্থাৎ ইতিবাচক এবং নেতিবাচক দুইটাই হতে পারে। সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান কোনটি, আমরা জানি সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান হচ্ছে শিক্ষা, অর্থাৎ সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান কি শিক্ষা। প্রযুক্তি কি, প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের প্রায়োগিক দিক। এটা একদম শর্ট আনসার, তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে অথবা এমসিকিউ আসতে পারে, এগুলো একদম তোমাকে মুখস্থ করে রাখতে হবে যেন দেখা মাত্র যদি এমসিকিউ আসে কোনো সময় ব্যয় না করে তুমি যাতে সাথে সাথে উত্তরটা দিতে পারো। এবং কোনোভাবেই কিন্তু বানান ভুল করা যাবে না, যখন তোমাকে জ্ঞানমূলক প্রশ্ন অর্থাৎ 1-এর ক এর উত্তর চাবে তখন কিন্তু কোনোভাবেই বানানটা ভুল করা যাবে না, কারণ এই জায়গায় তোমাকে এক শব্দ বা 2 শব্দে তুমি উত্তরটা লিখবা, সেই জায়গায় তোমার যদি বানানটা ভুল এমন হতে পারে তুমি পুরো 0 পাবা, অর্থাৎ তোমাকে উত্তরটা সঠিক দেওয়া সত্ত্বেও কিন্তু তুমি এটার জন্য কোনো মার্কসই পাবা না। তারপরে সমাজের মূল উদ্দেশ্য কি, আমরা জানি সমাজের মূল উদ্দেশ্য কি, সমাজের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের যে সমাজের শান্তি শৃঙ্খলা বা আমাদের যে সামাজিক বিষয়গুলো সেগুলোকে ধারণ করে আমাদের যে পরিবার কাঠামো আছে সেগুলো দিয়ে সঠিকভাবে তাদের বাস্তবায়ন এবং সুন্দরভাবে পরিচালনা, পাশাপাশি জনকল্যাণ সাধন, এগুলোই হচ্ছে সমাজের মূল বৈশিষ্ট্যের মধ্যে আমরা বলতে পারি। তারপর শিক্ষা কি, শিক্ষা হচ্ছে সংস্কার সাধন এবং বিরামহীন একটা প্রক্রিয়া, যেগুলো হচ্ছে মূলত আমাদের নিজেদের মধ্যে বা আমাদের নিজের বৈশিষ্ট্যকে সংস্কার বা আমার নিজের গুণাবলী সংস্কারের একটা মাধ্যম, এবং এটা হচ্ছে কি এটা বিরামহীন, শিক্ষা চলতেই থাকে।
তারপরে বাংলাদেশ শহরাঞ্চলে বস্তি সৃষ্টির অন্যতম কারণ কি? আমরা জানি বাংলাদেশের শহরাঞ্চলে বস্তি সৃষ্টির অন্যতম প্রধান কারণ হচ্ছে শিল্পায়ন ও নগরায়ন। এই শিল্পায়ন ও নগরায়নের ফলে কিন্তু এই গ্রামের জীবন ছেড়ে মানুষজন শহরে আসে এবং অনেক সময় দেখা যায় তাদের থাকার মতো কোনো ব্যবস্থা নেই, বা তারা যে পরিমাণ আশা নিয়ে এসেছিল সেই পরিমাণে তাদের আর্থিক সামর্থ্য নেই। সেক্ষেত্রে তারা বিভিন্ন সময় তারা যে বাসা ভাড়া নিয়ে থাকবে বা একটা বাসায় থাকবে সেই সামর্থ্যও তাদের থাকে না। এই ক্ষেত্রে তারা কী করে, আমাদের শহরের বিভিন্ন জায়গায় পরিত্যক্ত জায়গাতে তারা বসতি স্থাপন করে নিজের মতো করে গাদাগাদি করে বসবাস করে এবং বস্তির সৃষ্টি হয়। এই ক্ষেত্রে এই কারণটাই মূলত দায়ী। কোন কারণ? সেটা হচ্ছে আমাদের শিল্পায়ন ও নগরায়ন, এই দুটার প্রেক্ষিতেই কিন্তু এই শহরের বস্তির সৃষ্টি হয়ে থাকে। তারপরে অভাব কাকে বলে? আমরা জানি অভাব হচ্ছে যখন মানুষের একটা মানুষের যে জিনিসটার মানে উপযোগ রয়েছে, যে এই জিনিসটা তার প্রয়োজন, সেটাকে মূলত হচ্ছে অভাব বলা হয়। তারপরে শিল্পায়ন কি? শিল্পায়ন হচ্ছে যখন কৃষিভিত্তিক অর্থনীতির পরিবর্তে অর্থাৎ শিল্প ও উৎপাদন ভিত্তিক অর্থনীতিকে স্থানান্তর বা রূপান্তর হয়, সেটাই হচ্ছে মূলত কি? শিল্পায়ন। সামাজিক পরিবর্তনের উপাদান প্রযুক্তি। হ্যাঁ, সামাজিক পরিবর্তনের একটা উপাদান হচ্ছে প্রযুক্তি। এই প্রযুক্তির প্রভাবে কিন্তু আমাদের সমাজে বিভিন্ন পরিবর্তন লক্ষ্য করি। যেমন আগেকার দিনে মানুষ হচ্ছে লাঙল দিয়ে হাল চাষ করতো, এখন প্রযুক্তির অভাবে কিন্তু সেটা করে না। তারা কী করে? সরাসরি ট্রাক্টর দিয়ে হাল চাষ করে। বা আমাদের প্রযুক্তির বর্তমানে যে স্মার্টফোন বা ইন্টারনেটের মাধ্যমে আমরা আগে একটা কাজ করতে যে বা একটা জিনিস জানতে হলে অনেক দূর দূরান্তে দৌড়াইতে হতো বা জানতে হতো, এখন কিন্তু আমরা প্রযুক্তির প্রভাবে ঘরে বসে অনেক কিছু জানতে পারি। এর ফলে কিন্তু অনেক ইতিবাচক এবং নেতিবাচক উভয় পরিবর্তনই ঘটছে। এই জন্য আমরা বলতে পারি সামাজিক পরিবর্তনের একটা উপাদান হচ্ছে কি? প্রযুক্তি। এখন যদি আমরা বহু নির্বাচনী প্রশ্নের পার্টে আসি, জনসংখ্যার ঘনত্ব সামাজিক পরিবর্তনের কোন উপাদান? আমরা জানি জনসংখ্যার ঘনত্ব সামাজিক পরিবর্তনের কোন উপাদান? এটা হচ্ছে জৈবিক উপাদান। তারপর যদি বলি যে সুস্মিতা তার বান্ধবীকে নিয়ে দুর্গাপূজা দেখতে যায়, সুস্মিতার এ কাজ সমাজ পরিবর্তনের কোন উপাদানকে নির্দেশ করে? আমরা জানি যে দুর্গাপূজা দেখতে যাওয়া এটা মূলত আমাদের একটা সাংস্কৃতিক কাজ, অর্থাৎ দুর্গাপূজা জিনিসটা কি? এটা আমাদের সংস্কৃতির অংশ। সুতরাং আমরা এটা বলতে পারি যে এই কাজটা হচ্ছে সাংস্কৃতিক উপাদান। তারপর যদি আসি যে সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান কোনটি? আমরা কিন্তু এই থিওরিটিক্যাল পার্টে আলোচনা করেছিলাম শুরুতেই যে সামাজিক পরিবর্তনের একটা বিশেষ উপাদান হচ্ছে কি? শিক্ষা। তো আমরা বলতে পারি এটা উত্তর হচ্ছে শিক্ষা। তারপরে যদি আসি, সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদান হলো জনসংখ্যার ঘনত্ব, জীবনযাত্রার মান, জনসংখ্যার অর্থাৎ এই তিনটাই কিন্তু মোটামুটি সামাজিক পরিবর্তনের জৈবিক উপাদানের অন্তর্ভুক্ত। তারপর যদি আসি যে শফিক সাহেব যৌথ পরিবারে বাস করেন, কিন্তু দিন দিন তার পরিবারের লোকেরা শহরমুখী হচ্ছে, কোনটির ফলে শফিক সাহেবের পরিবার এ ধরনের পড়ে হচ্ছে? এটা আমরা জানি যে শিল্পায়ন এবং নগরায়নের ফলে কিন্তু এ ধরনের কাজ হয়ে থাকে। এখন আমরা আবারও কিছু জ্ঞানমূলক প্রশ্ন দেখব যে সামাজিক পরিবর্তন সম্পর্কে কিংসলে ডেভিসের সংজ্ঞা লেখো। আমরা একটু আগেই কিন্তু শুনে আলোচনা করলাম, তারপরেও কিন্তু আমরা যদি দেখি যে লাস্টে যে প্রশ্ন সেটা দিকে তোমরা একটু খেয়াল করো যে সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। এটাই মূলত হচ্ছে কার সংজ্ঞা? কিংসলে ডেভিসের সংজ্ঞা। অর্থাৎ এর উত্তর হচ্ছে এটা। আমরা সরাসরি এটার উত্তর হিসেবে এটা লিখতে পারি এবং কিংসলে ডেভিসের সংজ্ঞা হিসেবে কিন্তু আমরা এই জিনিসটা সরাসরি উল্লেখ করতে পারি। অর্থাৎ আমরা বলতে পারি কিংসলে ডেভিসের সংজ্ঞাটি হচ্ছে সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের মধ্যকার পরিবর্তন। এটা হচ্ছে কিংসলে ডেভিসের সংজ্ঞা। এটা কিন্তু পরীক্ষাতে আসতে পারে, আমরা অলরেডি কিন্তু এই প্রশ্ন 3বার পেয়েছি। তারপরে শিল্পায়ন কি? আমরা জানি শিল্পায়ন হচ্ছে যখন কৃষিভিত্তিক অর্থনীতির পরিবর্তে কি হয়? কৃষিভিত্তিক অর্থনীতির পরিবর্তে যখন উৎপাদন ভিত্তিক বা শিল্পভিত্তিক অর্থনীতির দিকে স্থানান্তর বা রূপান্তর হয়, সেটাই হচ্ছে মূলত কি? শিল্পায়ন। তারপরে সামাজিক পরিবর্তন সংক্রান্ত ম্যাকাইবারের সংজ্ঞা দেওয়া। অর্থাৎ আবার আরেকটা প্রশ্ন হচ্ছে নগরায়ন কি? নগরায়ন আমরা জানি যখন মানুষ গ্রামীণ জীবন চেয়ে নগর জীবনের পদ্ধতিকে গ্রহণ করে সেটাকে নগরায়ন বলে। এটা কিন্তু মূলত শিল্পায়নের ফলেই হয়ে থাকে। তারপরে সামাজিক পরিবর্তন সংক্রান্ত ম্যাকাইবারের সংজ্ঞাটি লিখো। আমরা জানি ম্যাকাইবারের সংজ্ঞাটি হচ্ছে মানবীয় সম্পর্কের পরিবর্তনই হচ্ছে সামাজিক পরিবর্তন। এটা হচ্ছে ম্যাকাইবারের সংজ্ঞা, তোমরা বইও পাবা, এটা হুবহু তোমরা জাস্ট পরীক্ষা আসলে লিখে দেবা। প্রযুক্তি কি? আমরা জানি প্রযুক্তি হচ্ছে বিজ্ঞানের প্রায়োগিক দিক। সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান কোনটি? আমরা জানি সামাজিক পরিবর্তনের বিশেষ উপাদান হচ্ছে কি? শিক্ষা। সামাজিক পরিবর্তন সমাজ সংগঠনের মধ্যকার, এটা আমরা অলরেডি জানি যে কিংসলে ডেভিস বলেছেন। তারপর আমরা যদি কিছু অনুধাবনমূলক প্রশ্ন দেখি, শিল্পায়ন এবং নগরায়নের নেতিবাচক প্রভাব ব্যাখ্যা করে। শিল্পায়ন এবং নগরায়নের যেমন আমাদের ইতিবাচক প্রভাব রয়েছে, পাশাপাশি কিন্তু বেশ কয়েকটি নেতিবাচক প্রভাব রয়েছে। যেমন আমি প্রথম যদি বলি যে বস্তি, আমাদের এই শিল্পায়ন নগরায়নের ফলে কিন্তু আমাদের শহরে প্রচুর বস্তি গড়ে উঠেছে, পাশাপাশি আমাদের যে প্রবীণ সমাজ রয়েছে তাদের নিরাপত্তা কিন্তু তারা নিশ্চিত করতে পারতেছে না। পাশাপাশি আমরা যদি বলি যে বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং এই বস্তিতে থাকা যে শিশুরা রয়েছে তারা কিন্তু সঠিক যে শিশুর একটা মানবিক বিকাশ হওয়ার কথা সেই বিকাশটা হয়নি, এবং তাদের যে সুযোগ সুবিধা প্রাপ্তির কথা একজন শিশু যেরকম
যেরকম শিক্ষায় শিক্ষিত হবার কথা কোনো কিছুই কিন্তু সে পায় না। পরবর্তীতে দেখা যায় যে আমাদের শহরে বিভিন্ন অসামাজিক কার্যকলাপ বা বিভিন্ন ধরনের চুরি ডাকাতি সহ চিন্তা এগুলোতে এই সন্তানগুলো বা ছেলেগুলো জড়িয়ে পড়ে। পরবর্তীতে আমাদের সমাজে বা আমাদের এই শহরে কিন্তু একটা বিশাল অরাজকতা বা সন্ত্রাসীমূলক কার্যক্রমের সৃষ্টি হয়, যার প্রেক্ষিতে কিন্তু আমরা দেখি আমাদের সমাজের যে পয়েন্টগুলোতে বা যে জায়গাগুলোতে আমাদের শহরের বস্তি রয়েছে বা এই ধরনের শিল্পায়ন নগরায়নের প্রভাবে যে জায়গাগুলোতে প্রচুর ঘিঞ্জি অবস্থা সৃষ্টি হয়েছে, সেই অবস্থাগুলো কারণে কিন্তু আমাদের এই জায়গাগুলোতে যাওয়াই যায় না বা দেখা যায় যে খুবই খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে আমাদের এই দিকের। যেমন আমরা কামরাঙ্গীর চরের কথা বলতে পারি বা এরকম অনেকগুলো জায়গা আছে যেগুলোতে শিল্পায়ন নগরায়নের ফলে ব্যাপক খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে। শিল্পায়নের ফলে নগরায়ন ঘটে। হ্যাঁ, শিল্পায়নের ফলে কিন্তু যখন একটা শহরে শিল্পের সৃষ্টি হয় তখন কিন্তু এই শিল্প কারখানায় কাজ করার জন্য কর্মীর প্রয়োজন হয় এবং তারা শুরুতে বিভিন্ন বেতন স্যালারি বা বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্তির ফলে আমাদের দেশের যে মানুষজন আছে বা গ্রামীণ জীবনের যে মানুষজন তারা কিন্তু এই শহরের দিকে যাপিত হয় যে এই গ্রামে আর হচ্ছে না, আমি যেখানে যাবো গিয়ে নিজের যে আর্থিক উন্নতি সেটা করানোর চেষ্টা করো। তখন কিন্তু এই গ্রামের জীবন ছেড়ে মানুষ এই শহরের যে জীবন সেটাকে তারা বেছে নেয়, তাদের অর্থনৈতিক উন্নতির প্রবৃত্তি হিসেবে তারা এই জায়গাতে চলে আসে। শিক্ষা কীভাবে নারীর ক্ষমতায়নকে ত্বরান্বিত করে? হ্যাঁ, অবশ্যই শিক্ষা নারীর ক্ষমতায়নকে কী করে ত্বরান্বিত করে, কারণ একটা নারী যখন শিক্ষিত হয় সে নিজের প্রতি স্বাবলম্বী হয় এবং সে তার নিজের অর্থে চলতে পারে, পাশাপাশি তার নিজের যে সন্তান সন্ততি আছে সেগুলোও কিন্তু সঠিকভাবে মানুষ করার চেষ্টা করতে পারে বা অনেক সময় তারা পারে। পাশাপাশি আমাদের যে প্রতিটা সেক্টর রয়েছে বর্তমানে কিন্তু নারীদের ভূমিকা অনেক বেশি এবং তারা দিন দিনেই কিন্তু সেই পরিমাণটা বৃদ্ধি পাচ্ছে এবং আমাদের প্রতিটা যে সেক্টর রয়েছে সেইগুলোতে কিন্তু যে নারীরা তাদের যে ক্ষমতা বা তাদের যে দক্ষতা সেগুলো কিন্তু এখন দেখানোর পর্যাপ্ত সুযোগ রয়েছে। এই কারণে আমরা বলতে পারি এই যে পুরো ব্যাপারটা তার পিছনে কিন্তু দায়ী হচ্ছে মূলত শিক্ষা। একটা নারী যখন শিক্ষিত হয় তখনই কেবল সে এই কাজগুলো বা তার পূর্ণাঙ্গ যে ক্ষমতা সেটার জন্য সে কাজ করতে পারে। আদারওয়াইজ একজন গ্রামের অশিক্ষিত নারী তার পক্ষে কিন্তু কোনোভাবেই সম্ভব না তার যে ক্ষমতা সেটা পুরোপুরি প্রাপ্ত হওয়া বা আমাদের যে শিক্ষা ব্যবস্থার বাইরে থেকে কোনো মেয়ের পক্ষে সম্ভব না যে আমাদের শিল্প ব্যবস্থা বলি বা আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা কোনো কিছুতে সে প্রভাব রাখতে পারবে না। যোগাযোগ ব্যবস্থায় উন্নয়ন সামাজিক পরিবর্তন। হ্যাঁ, যোগাযোগ ব্যবস্থার পরিবর্তন ফেলে কিন্তু সামাজিক পরিবর্তনের প্রভাব ফেলে। যখন একটা জায়গা যোগাযোগ ব্যবস্থা ভালো হবে অর্থাৎ একটা জায়গার মানুষ সহজে অন্য একটা উন্নত জায়গায় যেতে পারবে, তখন সেখানকার মানুষজন কিন্তু সেই উন্নত জায়গার যে অবস্থা বা পরিবেশ নিজের মধ্যে ধারণ করতে পারবে এবং খুব সহজেই সেই জায়গার যে সামাজিক ভালো দিকগুলো সেগুলো নিতে পারবে। এই জন্য আমরা বলতে পারি যে অবকাঠামোগত পরিবর্তনের কালে কিন্তু সামাজিক পরিবর্তনের একটা ব্যাপক প্রভাব রয়েছে। সামাজিক পরিবর্তন নারীর ভূমিকা ব্যাখ্যা করে। সামাজিক পরিবর্তন কিন্তু বর্তমান সময়ে নারীর যথেষ্ট ভূমিকা রয়েছে। আমরা যদি বলি যে এখন বর্তমান সময়ে আমাদের শিক্ষা ক্ষেত্রে যদি বলি যে এখন প্রতিটা বিশ্ববিদ্যালয় বুয়েট থেকে শুরু করে ইসলামী বিশ্ববিদ্যালয় বা আমরা দাবি সহ দেশের যে প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানে কিন্তু নারীরা প্রায় 50-50 অবস্থানে রয়েছে এবং বিভিন্ন আমাদের যে অর্থনৈতিক আয়ের যে সেক্টরগুলো রয়েছে আমাদের গার্মেন্টস বলি, শিল্প কারখানা বলি, বিশেষ করে শিল্প কারখানায় কিন্তু নারীদের প্রভাবটা অনেক বেশি। দেখা যায় অনেক জায়গায় 80 থেকে 90% কিন্তু মেয়ে শ্রমিক কাজ করে এবং পাশাপাশি আমাদের এখন গ্রামীণ শহরে কিন্তু মেয়েরা পিছিয়ে নেই, তারা বিভিন্ন ধরনের উদ্বোধনীমূলক কাজ করে থাকে। পাশাপাশি বিভিন্ন যে বর্তমান সময়ে যে সৃজনশীল কাজ কারবার সেগুলোর মাধ্যমে কিন্তু তারা অর্থের উপার্জন করে থাকে। পাশাপাশি আমাদের এই পুরো যে সামাজিক ব্যবস্থাটা সেটার পরিবর্তনে কিন্তু নারী সমাজ বর্তমানে একটা ব্যাপক ভূমিকা রাখতেছে। এখন আমরা একটা সিকিউ দেখব। হচ্ছে পাবনার বড়াল নদীর উপর একটি সেতু নির্মাণের ফলে নদীর দুই তীরে অসংখ্য শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব শিল্প প্রতিষ্ঠানে 20,000 নারী চাকরি হয়, সেখানকার নারীরা সম্মান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বেড়েছে। উদ্দীপকের সামাজিক পরিবর্তনে যে উপাদান ইঙ্গিত তা ব্যাখ্যা করে। আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকের সামাজিক পরিবর্তনে শিল্পায়ন ও নগরায়নের কথা এই জায়গাতে উল্লেখ করা হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে উদ্দীপকের সামাজিক পরিবর্তন যে উপাদানের কথা তা হচ্ছে শিল্পায়ন ও নগরায়ন। কি বলতে পারি আমরা যে শিল্পায়ন ও নগরায়ন। এবং গ নম্বরে তোমরা যদি দেখো যে নারী উন্নয়নে উদ্দীপকের উপাদানের সময় ভূমিকা বিশ্লেষণ করো। এখন আমরা শুরুতে যদি গ নম্বরটা আলোচনা করি যে আমরা উদ্দীপকে দেখতে পাচ্ছি যে কি হয়েছে এই জায়গাতে একটা শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠছে, যার প্রেক্ষিতে প্রতিষ্ঠানের প্রায় 20,000 নারীর চাকরি হয়, সেখানে নারীর সমাজ সম্মান ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বেড়ে গিয়েছে। অর্থাৎ এই যে একটা শিল্প প্রতিষ্ঠান সেটাতে কিন্তু 20,000 নারী কর্মীর ব্যবস্থা হয়েছে, কর্মসংস্থানের সুযোগ হয়েছে। এরই প্রেক্ষিতে কিন্তু নারী সমাজের যে আমাদের উন্নতির কথা যদি বলি তারা কিন্তু স্বাবলম্বী হয়েছে। পাশাপাশি আমাদের দেশের অর্থনীতিতে কিন্তু কাজ করার মাধ্যমে তারা দেশের অর্থনীতিতে একটা ভালো অবদান রাখছে। আমাদের জাতীয় উৎপাদন বা জাতীয় আয় বৃদ্ধির কাজে কিন্তু এই নারীরা বর্তমানে ভূমিকা রাখতেছে। এবং শুরুর প্রশ্নে আমরা জাস্ট উল্লেখ করবো যে এখানে কোন উপাদানের কথা বলছে। আমরা শুরুতে নিয়ে আসবো যে এই উপাদানটা হচ্ছে শিল্পায়ন ও নগরায়ন। এবং আমরা শিল্পায়ন ও নগরায়নের কিছু ব্যাখ্যা তুমি যেগুলো জানো বা আমি যেগুলো আলোচনা করেছি কিছুক্ষণের মধ্যে যে শিল্পায়ন কি, নগরায়ন কি, প্রভাব কি, এর প্রেক্ষিতে কী হয়, সেই বিষয়গুলো তুমি তোমার নিজের মতো করে উল্লেখ করতে পারো, তাহলেই তোমার এই গো মার্কসের জন্য একটা পূর্ণাঙ্গ উত্তর তুমি পেয়ে যাবা। তারপরে যদি আমরা ঘতে আসি যে নারী উন্নয়নে উদ্দীপকের
উপাদানসমূহের ভূমিকা বিশ্লেষণ করো। এখন এই যে শিল্পায়ন ও নগরায়নের ক্ষেত্রে বা নারী উন্নয়নে উদ্দীপকের উপাদান যেমন শিল্পায়ন ও নগরায়ন নারী উন্নয়নে কী ধরনের ভূমিকা রাখতেছে। আমরা যদি বলি যে আমাদের শিল্প কারখানাগুলো রয়েছে, শুরুর দিক থেকেই কিন্তু এই শিল্প কারখানাগুলোতে বা গার্মেন্টস ফ্যাক্টরিতে কিন্তু নারীদের অনেক বেশি অগ্রাধিকার দেওয়া হয় এবং তারা কাজের ক্ষেত্রে নারীদেরকে সুযোগ বা প্রাধান্য দিয়ে থাকে। এবং এই গার্মেন্টস থেকে শুরু করে আমাদের যে শিল্প কারখানাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু অধিকাংশই নারী, এবং তারা যে নারীদেরকে নেওয়ার প্রধান কারণ হচ্ছে তারা মনোযোগ দিয়ে কাজ করে বা তাদেরকে দিয়ে তারা বেশি পরিমাণে কাজ করাইতে পারে, যার প্রেক্ষিতে কিন্তু তারা এই নারীদেরকে বেশি সুযোগ দিয়ে থাকে। এমনও কারখানা রয়েছে বা শিল্প প্রতিষ্ঠান বা গার্মেন্টস জায়গাতে প্রায় 80% বেশিও নারী শ্রমিক রয়েছে। আমরা বলতে পারি যে এই শিল্পায়ন নগরায়নের প্রেক্ষিতে কিন্তু নারীরা আগে যেরকম গ্রামে কোনটাস হয়ে বসবাস করতো বা তাদের যে অর্থনৈতিক যে দুরবস্থা ছিল সেগুলো দূর করতে, এখন কিন্তু একটা মেয়ে যখন গ্রামে দেখে যে সে স্বাবলম্বী হতে পারতেছে না বা তার অবস্থা শোচনীয়, বা তার পরিবারের অবস্থা খুবই খারাপ, এরকম অনেক পরিবার রয়েছে যাদের পরিবারে আয়ের উৎস একমাত্র তাদের যে কন্যা সন্তান রয়েছে সে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করে বা শহরে একটা শিল্প কাজ করে, তার মাধ্যমে কিন্তু তার একটা পরিবার চলে। বা আমরা অনেক সময় দেখি যে গ্রামের বহু নারী সমাজ বা মেয়েরা এই দল বেঁধে এই যে আমাদের বিভিন্ন গার্মেন্টস ফ্যাক্টরি সমাজ রয়েছে বা আমাদের যে শিল্প রয়েছে সেগুলোতে তারা এসে কাজ করে এবং তাদের নিজের উন্নয়ন, পরিবারের উন্নয়ন পাশাপাশি আমাদের জাতীয় উন্নয়নে কিন্তু তারা ভূমিকা রাখতেছে। এবং আমাদের যে পোশাক শিল্প রয়েছে সেক্ষেত্রে আমরা প্রায় সময় দেখি যে নারীদের ভূমিকাটা আসলে কতটুকু বেশি। এক্ষেত্রে আমরা খুব সহজেই কিন্তু আমরা বলতে পারি যে নারী উন্নয়নে শিল্পায়ন ও নগরায়নের যে ভূমিকা সেটা কিন্তু আমরা নিজের মতো করে লিখতে পারি। পাশাপাশি আমি যেগুলো বলেছি এবং তোমরা বইয়েও পাবা যে নারীদের আসলে কী কী ভূমিকা রয়েছে সেই ভূমিকাগুলো, এবং তোমার নিজের মতো করে যে ভূমিকাগুলো তুমি বলতে পারো বা তুমি লিখতে পারবা বলে মনে হয় সেই ভূমিকাগুলো তুমি জাস্ট সাজিয়ে যদি একটু লিখতে পারো তাহলেই কিন্তু এইগুলাতে একটা ভালো মার্কস। এবং তোমাকে ভালো মার্কসের জন্য খেয়াল রাখতে হবে যে খুব বেশি তুমি যদি লিখো যে না 3 পেজ লিখে ফেললাম 2 পেজ, ওরকম খুব বেশি লিখলে যে ভালো মার্কস পাবা তা না। তোমাকে জাস্ট এই জায়গাতে তোমাকে যে পয়েন্টটার কথা বলা হবে বা যে জিনিসটা চাওয়া হয় যে এটা কি বলা হয়েছে বা এখানে কি উল্লেখ করা হয়েছে, কী নির্দেশ করে বা এটা যৌক্তিক কিনা, সেই ক্ষেত্রে তোমার যে প্রধান বিষয়টা বা যে জিনিসটা চাওয়া হয় সেই জিনিসটা তোমাকে উল্লেখ করতে হবে। পাশাপাশি তুমি নিজে যতটুকু জানো সেই অনুযায়ী তথ্য দিবা, কিন্তু শুরুতেই যে জিনিসটা তারা চাবে সেই জিনিসটা তোমাকে বলে দিতে হবে বা সেই জিনিসটা তুমি লেখার পরে তুমি নিজের মতো করে একটু বর্ণনা করলে কিন্তু এটা ভালো মার্কস পাওয়া সম্ভব। তো আমাদের টোটাল যে বাংলাদেশ বিশ্ব পরিচয় লাস্ট শর্ট প্রোগ্রাম ছিল সেটার টোটাল আলোচনা এই পর্যন্তই ছিল। আশা করি আমাদের যে লাস্ট শর্ট প্রোগ্রাম রিভিশন প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামের যে বিষয়গুলো পুরোপুরি তুমি মনোযোগ দিয়ে শুনেছো এবং এর প্রেক্ষিতে তুমি কিছুদিন পরেই তোমাদের যে পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই পরীক্ষাতে একটা ভালো মার্কস তুমি নিয়ে আসতে পারবে। আশা করি তোমরা যারা খুব বেশি পড়াশোনা করোনি তারাও কিন্তু আমাদের এই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামে যদি ভালো করে দেখে থাকো বা এই যদি মনোযোগ সহকারে আমাদের আলোচনা শুনে থাকো, আশা করি তোমার একটা মোটামুটি একটা প্রস্তুতি হয়ে গেছে। এখন তুমি জাস্ট তোমার মতো করে বই থেকেও যদি একটু পড়াশোনা করো, বাকিটা আল্লাহর রহমতে আমরা আশা রাখি যে তুমি এটা পরীক্ষাতে ভালো মার্কস নিয়ে আসতে পারবে বা 80+ বা 80% মার্কসের মতো যারা একটু পড়াশোনা করেছে তারা যদি এইগুলো একটু দেখে থাকো খুব সহজেই 80+ মার্ক নিয়ে আসতে পারো। এবং যারা একদমই পড়োনি, সারা বছর জুড়ে বিভিন্ন জায়গায় বা বিভিন্ন সময়ের কারণে ভালো করে পড়তে পারো না, বা অনেক সময় আমরা দেখি যে এই চ্যাপ্টারটা আমরা অবহেলা করি, এটা স্কিপ করি, যে অন্যান্য সায়েন্সের বিষয়গুলো বা অন্যান্য বিষয়গুলো পড়তে গিয়ে যে এই চ্যাপ্টারগুলো বা এই বিষয়গুলোকে আমরা স্কিপ করে যাই, তখন তারাও যদি আমাদের এই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামটি একটু ভালো করে দেখে থাকো, আমাদের এই জায়গাতে কিন্তু আমাদের গুরুত্বপূর্ণ সকল প্রশ্নাবলীর সমন্বয় করেছে এবং আমাদের যে প্রশ্নগুলো পরীক্ষাতে আসার মতো এবং যে বিষয়গুলো মানে একটা চ্যাপ্টারে যে গুরুত্বপূর্ণ টপিকগুলো বা যে চ্যাপ্টারগুলো যে প্রশ্নগুলো বারবার বিভিন্ন বোর্ডে এসেছে এবং এইবারের পরীক্ষাতে আসার মতো সেগুলো দিয়ে সাজিয়ে গুছিয়ে কিন্তু লেখা হয়েছে। তোমরা এই প্রোগ্রামটা পড়ার পরে যদি আরেকটু বইটা পড়তে পারো তাহলে আশা রাখতে পারি তোমরা যারা একদমই পড়ে নাই তারাও মোটামুটি 70+ মার্কস পরীক্ষাতে নিয়ে আসতে পারে, এবং যারা একটু ভালো করে পড়াশোনা করেছো তারা অবশ্যই 80+ মার্কস নিয়ে আসতে পারবে। তো তোমাদের জন্য আমাদের এই লাস্ট শর্ট রিভিশন প্রোগ্রামের এই পর্যন্ত আয়োজন ছিল। আশা করি ভালো থাকো, সুস্থ থাকো এবং পরবর্তী কোনো ক্লাসে তোমাদের সাথে আবারও দেখা হবে। সবার জন্য শুভকামনা রইল। ভালো করে তোমরা পরীক্ষা দাও এবং এই যে বাকি সময়টুকু রয়েছে সেই সময় তোমরা নিজেকে আগে সুস্থ রাখো এবং এই পরীক্ষার যে লাস্ট মুহূর্তটা সেই মুহূর্তে হচ্ছে পড়াশোনা যতটুকু সম্ভব অবশ্যই করতে হবে, পাশাপাশি নিজেকেও সুস্থ রাখতে হবে, কোনোভাবেই অসুস্থ হওয়া যাবে না। নিজের দিকে যত্ন নাও, নিজের খেয়াল নাও, পাশাপাশি ভালোভাবে সময়টুকু যে বাকি আছে সেই অল্প সময়টুকু কাজে লাগাও। তোমাদের জন্য শুভকামনা থাকলো। তো আজকে এই পর্যন্তই, সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।